নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে দেখেছেন কি হতে পারে? জলের মধ্যে লিপস্টিক দেবেন কেন? প্রেসার কুকারে সেফটি পিনের ব্যবহার করে দেখেছেন? মিক্সার জারে গার্ডার দেবেন কিসের জন্য? বেলন চাকির সাহায্য ছাড়াই কিভাবে আপনারা লুচি বেলবেন? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি। আপনারা কি কখনো প্রেসার কুকারের মধ্যে সেফটি পিন দিয়ে দেখেছেন? কি হতে পারে? প্রেসার কুকারে রান্নাবান্না কম বেশি আমরা অনেকেই করে থাকি। যখন কোনো কিছু রান্নাবান্না করি অনেক সময় দেখা যায় সিটিটা পড়তেই চায় না, হয়তো ভাবি সাইড দিয়ে হাওয়া বেরোচ্ছে, কিন্তু সেই সমস্যাও হয় না। আর বেশিক্ষণ যদি এইভাবে রাখা হয় অনেক সময় দেখা যায় অনেকেরই প্রেসার কুকার কিন্তু ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনারা যদি এই ধরনের সমস্যার মধ্যে পড়েন, প্রথমেই প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নেবেন। কেন কি, যে সিটির জায়গা থাকে অনেক সময় দেখা যায় এখানে খাবারের টুকরো আটকে থেকে যায়, যেটা আমরা নর্মালভাবে পরিষ্কার করলে পরিষ্কার কিন্তু হয় না, যার কারণে এই সমস্যা হয়। তো কি করবেন, একটা সেফটি পিন নিয়ে নেবেন। সেফটি পিনের সাহায্যে এই যে ফুটো জায়গাগুলো রয়েছে তার মধ্যে আপনারা এইভাবে করে কিছুবার একটু নাড়াচাড়া করে নেবেন। যদি দেখেন খাবারের টুকরো থেকে থাকে সেটা দেখবেন সহজে বেরিয়ে যাবে। কেন কি, সেফটি পিন অনেকটাই সরু হয়ে থাকে আর এই জায়গাগুলো পরিষ্কার করতেও আমাদের সুবিধা হবে। এবার আপনারা কিভাবে বুঝবেন যে এখানে কোনো খাবারের টুকরো আছে কি খাবারের টুকরো নেই? তো একটা পাত্র নিয়েছি, কিছুটা জল ওপর থেকে দিয়ে দিয়েছি। যদি দেখেন এইভাবে ড্রপের মতো পড়তে থাকে তাহলে বুঝতে হবে যে এখনও কিন্তু খাবারের টুকরো রয়েছে। তো সেফটি পিনের সাহায্যে আরও কিছুবার আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। তারপর আপনারা এরকম করার পর আবারও একবার এইভাবে জল দেবেন। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু জলটা ড্রপের মতো পড়ছে না, সুন্দরভাবে পড়তে শুরু করেছে। তার মানে এখানে কিন্তু আর কোনো খাবারের টুকরো নেই। এর মধ্যে রাবারটাকে লাগিয়ে নিয়েছি, সিটিটাকেও লাগিয়ে দিলাম। এবার ঢাকনাটাকে প্রেসার কুকারে লাগিয়ে দিয়েছি। এবার যে প্রেসার কুকারে আগে সিটি পড়ছিল না, এখন আপনারা নিজেরাই দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর সিটি পড়তে শুরু করেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আপনারা কি কখনো মিক্সারের মধ্যে রাবার লাগিয়ে দেখেছেন? কি হতে পারে? আমরা মিক্সারে মশলা কম বেশি অনেকেই পেস্ট করে থাকি, তবে অনেক সময় দেখবেন যখন আমরা মশলা পেস্ট করতে যাই মিক্সার জারের যে ঢাকনার রাবারটা থাকে সেটা ঢিলে হওয়ার কারণে কিছুটা মশলা কিন্তু সাইড হয়ে বেরিয়ে আসে, তার সাথে দেখবেন জলও কিন্তু বেরিয়ে যায়। এতে করে দেখা যায় মশলাটাও কিন্তু ঠিকভাবে পেস্ট হয় না, আর বেশ কিছুটা মশলা মিক্সার জারের মধ্যে পড়ে যাওয়ার কারণে মশলাটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। অনেক সময় দেখবেন কাজের তাড়া থাকলে আমরা বাজারেও যেতে পারি না, সেক্ষেত্রে আপনারা এই ধরনের যে রাবার থাকে সেটা নিয়ে নেবেন, ঢাকনার মধ্যে পরিয়ে দেবেন। আমি দুটো রাবার পরিয়ে দিয়েছি, আপনাদের কতটা ঢিলে হচ্ছে সেই অনুযায়ী রাবার পরিয়ে দেবেন। তারপর যদি মশলা পেস্ট করেন দেখবেন যে ঢিলে ভাবটা থাকে রাবারে সেটা অনেকটাই টাইট হয়ে যাবে, মশলাটাও ঠিকভাবে পেস্ট হবে, একটুও মশলা বেরিয়ে যাবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। আমি এখানে কিছুটা তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। আমরা যখন কোনো কিছু ভাজাভাজি করি, লুচি ভাজি বা মাছ ভাজি, অনেক সময় তেলটা ঠিকভাবে গরম হয়েছে কি না আমরা অনেকে বুঝতে পারি না, বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে। সেক্ষেত্রে কাঁচা তেলের মধ্যে দিয়ে দিলে কাঁচা তেলের একটা স্মেল কিন্তু ছাড়তেই থাকে, তাছাড়াও রান্নাটা ঠিকঠাক হয় না। তো আপনারা এই ধরনের কাঠের স্প্যাচুলা বা হাতা তেলের মধ্যে এইভাবে কিছু সেকেন্ড দিয়ে রাখবেন। যদি দেখেন বাবলের সৃষ্টি হচ্ছে না তাহলে বুঝে নিতে হবে তেলটা এখনও ঠিকভাবে গরম হয়নি। এইভাবেই আমি 1 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর আবারও কাঠের স্প্যাচুলাটা এইভাবে দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন বাবলের মতো তৈরি হয়েছে, আর এখন দেখে বোঝাই যাচ্ছে তেলটা সম্পূর্ণ ঠিকভাবে গরম হয়ে গেছে। এইভাবে করে খুব সহজেই আপনারা কিন্তু বুঝে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো জলের মধ্যে লিপস্টিক দিয়ে দেখেছেন? কি হতে পারে? আমরা প্রত্যেকটা মহিলারাই লিপস্টিকের ব্যবহার কম বেশি করে থাকি, তবে সবাই সব সময় দামি বা ম্যাট ফিনিশ লিপস্টিকের ব্যবহার করি না। অনেক সময় কমা দামিরও লিপস্টিক আমরা ব্যবহার করি, তবে সমস্যা কি হয়, কমা দামের লিপস্টিক পরে যখন কোথাও বাইরে যাই, কোনো জিনিস যদি খাওয়া দাওয়া করি, সেক্ষেত্রে দেখা যায় লিপস্টিকটা কিন্তু সহজেই উঠে যায়। তো যখনই আপনারা কমা দামের লিপস্টিক ব্যবহার করবেন সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা নর্মাল জল নিয়ে নেবেন, লিপস্টিকটাকে এইভাবে জলের মধ্যে একটু দিয়ে দেবেন। তারপর যদি আপনারা এই লিপস্টিক ঠোঁটের মধ্যে লাগান দেখবেন ম্যাট ফিনিশ লিপস্টিকের মতোই কিন্তু কাজ করবে, একটু লিপস্টিক কিন্তু আপনাদের উঠে যাবে না। আমি আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন একটু লিপস্টিক উঠছে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমি এখানে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ, আর নিয়েছি এখানে আমি উজালা।
পরিমাণ মতো উজালা আমি এখানে দিচ্ছি। তারপর দুটো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু উজালার পরিবর্তে বুলুরও ব্যবহার করতে পারেন। কি কাজে ব্যবহার করবেন? সাদা জামা কাপড়ে আমরা অনেকে দেখবেন উজালা বা বুলুর ব্যবহার করে থাকি দেওয়ার জন্য। তবে উজালা বা বুলু দেওয়ার পর অনেক সময় দেখা যায় সাদা জামা কাপড়ের মধ্যে একটা ছোপ ছোপ দাগ পড়ে যায়, যেটা দেখতেও কিন্তু বাজে লাগে। তো যখনই আপনারা সাদা জামা কাপড়ের মধ্যে উজালা বা বুলু দেবেন, জলের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে এইভাবে যদি আপনারা ব্যবহার করেন, তাহলে দেখবেন সাদা জামা কাপড়ের মধ্যে ছোপ দাগ পড়বে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমি এখানে নিয়েছি একটা টুল। আমাদের অনেকেরই বাড়িতে এমন ধরনের কোনো না কোনো টুল রয়েছে যেগুলো দেখবেন সাইডের কিছুটা অংশ যদি ফেটে যায়, সেক্ষেত্রে আমরা এই টুলগুলো কিন্তু কেউই আর কোনো কাজে ব্যবহার করি না, বাড়িতে এরকমই পড়ে থাকে। তবে আপনাদের বাড়িতেও যদি এই ধরনের কোনো পুরনো টুল রয়েছে, কিভাবে আপনারা সেই টুলগুলো ব্যবহার করবেন। এখানে আমি একটা পুরনো গেঞ্জি নিয়েছি। অনেক সময় দেখবেন কালারটা যদি নষ্ট হয়ে যায় বা একটু যদি ছিঁড়ে ফেটে যায়, সেক্ষেত্রে এই টি শার্টগুলো অনেক সময় পোছাপুছির কাজে লাগায়। তো একবার আপনারা অন্য কাজেও কিন্তু ব্যবহার করতে পারেন। যে টুলটা রয়েছে, টুলের মধ্যে আমি এই গেঞ্জিটাকে এইভাবে করে পরিয়ে দিচ্ছি। কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। টি শার্টের সাইডের যে অংশটা রয়েছে একটু চাপ দিয়ে এভাবে টেনে নেবেন। কলারের যে সাইডটা রয়েছে, টুলের যে ফুটোটা থাকে মাঝখানে, তার মধ্যে আমি একটু ঢুকিয়ে দিয়েছি। এবার হাতার যে অংশগুলো রয়েছে ঠিক একইভাবে ভেতরের দিকে এইভাবে ঢুকিয়ে নেবেন, তাহলে সাইডের অংশটা ঝুলে থাকবে না। ওপরের সাইডটাও আমি এইভাবে করে ভেতরের দিকে ঢুকিয়ে দিয়েছি। কি কাজে আপনারা এটা ব্যবহার করবেন? আমরা দেখবেন জামা কাপড় ধোয়ার আগে অনেকে কি করি, সেই জামা কাপড় লন্ড্রি ব্যাগের মধ্যে রেখে দিই। আর লন্ড্রি ব্যাগ যদি কিনতে যাই অনেকগুলো টাকাও খরচ হয়। তো আপনারা কিন্তু আপনাদের এই ফেলে দেওয়া টুল আর পুরনো গেঞ্জি দিয়ে এইভাবে করে একটা কিন্তু আপনারা লন্ড্রি ব্যাগ বানিয়ে নিতে পারেন। দেখতেও সুন্দর লাগবে আর বেকার জিনিস আপনারা এইভাবে ব্যবহারও করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। যখনই আমরা লেগিংস, জ্যাগিংস বা জিন্স পরতে যাই, আমাদের এমন বেশ কিছু প্যান্ট থাকে যার নিচের সাইডটা অনেকটাই চাপা বা সরু থাকে। আর এই প্যান্টগুলো পরার সময় সমস্যাটা কি হয়, গোড়ালির সাইডটা সহজে ঢুকতে চায় না। আর যদি বেশি চাপাচাপি করে প্যান্টটা পরতে যায়, সেক্ষেত্রে প্যান্টের শেপটাও অনেক সময় নষ্ট হয়ে যায়। তাছাড়াও রোজ রোজ যদি এইভাবে প্যান্ট পরতে হয়, নিজেদেরই কিন্তু বিরক্তি লাগে, যার কারণে অনেক সময় এই প্যান্টগুলো আমাদের ব্যবহার করতেও ইচ্ছা করে না। সেক্ষেত্রে একটা পলিথিন আপনারা এভাবে পায়ের মধ্যে প্রথমে পরে নেবেন। তারপর যদি আপনারা প্যান্টটা পরেন, দেখবেন যে গোড়ালির সাইডটা টাইট লাগে, সেটা কিন্তু আর হবে না। খুব সহজেই আপনারা কিন্তু আপনাদের টাইট প্যান্টগুলো এইভাবে পরে নিতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা আয়না। আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের ছোট আয়না রয়েছে, যেগুলো কিছুদিন ব্যবহার করতে না করতেই দেখা যায় আয়নার যে স্ট্যান্ডটা থাকে সেটা যদি কোনোভাবে ভেঙে যায়, এই আয়নাগুলো কিন্তু কোনো জায়গার মধ্যে আমরা স্ট্যান্ড করতে পারি না। সেক্ষেত্রে সমস্যা হয়। তখন অনেক সময় আমরা বাজার থেকে এই ছোট ধরনের আয়না আবারও কিনে নিয়ে আসি। তো একটা টিপস আপনারা ফলো করতে পারেন, জামা কাপড় মেলার যে ক্লিপগুলো থাকে সেগুলো দুটো নিয়ে এইভাবে করে আপনারা আটকে দেবেন। তারপর যদি আপনারা এই আয়নাটা কোনো জায়গার মধ্যে এইভাবে স্ট্যান্ড করে রাখেন, দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা আয়নাটাকে দাঁড় করিয়ে রাখতে পারবেন। আর এই ক্লিপগুলো কিন্তু স্ট্যান্ডের মতোই কাজ করবে, কোনোভাবেই কিন্তু আয়নাটা পড়ে যাবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী আটা মেখে নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দারও ব্যবহার করতে পারেন। আমরা প্রত্যেকটা মহিলারাই সকালের দিকে অনেকটাই কাজের তাড়ার মধ্যে থাকি। বাচ্চারা স্কুলে যায়, বড়রা অফিসে যায়, অনেক সময় তাদের টিফিনের জন্য আমরা লুচি, কচুরি এই ধরনের জিনিসও বানিয়ে থাকি। কেন, বেলার জন্য বেলন চাকির ব্যবহার প্রত্যেকেই করে থাকি। তবে অনেক সময় দেখা যায় বেলন চাকিটা হয়তো এঁঠোতে রয়েছে বা কখনো কখনো আমরা খুঁজে পাই না। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। এখানে একটা থালা নিয়েছি, থালাটাকে উল্টো করে দিয়েছি, সামান্য পরিমাণে তেল এর মধ্যে ভালো করে মাখিয়ে দিয়েছি। যে লেচিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোই নিয়েছি। আমি এখানে বেশ কিছুটা করে গ্যাপ করে 3টা লেচি এখানে দিয়েছি। আরও কিছুটা করে তেল দিয়ে হাত দিয়ে আমি এইভাবে করে চেপে দেব।
অবশ্যই কিন্তু যে থালাটার ব্যবহার করবেন সেটা একটু যাতে ভারী ধরনের হয়, আর যে আটা বা ময়দাটা মাখবেন সেটা যাতে একটু নরম হয়, কেন কি লুচি বেলার সময় যাতে আমাদের সুবিধা হয়। যেহেতু এখানে বেলন চাকির ব্যবহার করব না, আরও একটা থালা আমি উপর থেকে এভাবে দিয়ে দিয়েছি। একটা মিডিয়াম সাইজের বাটি থালার ওপরে রেখে চাপ দিয়ে এইভাবে করে ঘোরাতে থাকবেন। আমি কিছু সেকেন্ড এইভাবে ঘুরিয়ে নিয়েছিলাম, তবে থালাটা মাঝখানে একবার তুলে দেখে নেবেন। যদি দেখেন লুচিটা ঠিকভাবে বেলা হয়নি বা ছোট সাইজের রয়েছে, সেক্ষেত্রে আপনারা এভাবে লুচিগুলো একবার তুলে নেবেন। তারপর সামান্য পরিমাণের আরেকটু তেল দিয়ে আপনারা একইভাবে ঘুরিয়ে নেবেন। তবে আমার কিন্তু লুচিগুলো বেলা হয়ে গেছে, এর থেকে বড় সাইজের কিন্তু আমি আর বানাবো না। আর এইভাবে করে আপনারা যদি লুচিটা বানান দেখবেন বেলন চাকির প্রয়োজনও হবে না। তবে যদি ভেবে থাকেন এইভাবে লুচি বেললে ঠিকভাবে ফুলবে না, তা কিন্তু নয়, খুব সুন্দরভাবে লুচি ফুলে উঠবে। তবে এইভাবে আমি লুচি বেলছি বলে যে আপনাদেরও বেলতে হবে তা কিন্তু নয়, যদি প্রয়োজন হয় এইভাবে করে আপনারা লুচি বেলে নিতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। রান্নাবান্না করার আগে আপনারা একটু লবণ দিয়ে দেখেছেন কি হতে পারে? কড়াইয়ের মধ্যে আমরা কম বেশি প্রত্যেকেই কোনো না কোনো কিছু রান্নাবান্না করে থাকি, তবে যখন কোনো কিছু রান্না করি বা ভাজাভাজি করি কড়াইয়ের তলার সাইডে অনেকটাই পুড়ে যায় বা তেল চিটের দাগ হয়ে যায়, যেটা কিনা অনেকটাই ঘষা মাজা এমনকি পরিশ্রম করে আমাদের পরিষ্কার করতে হয়। যখনই আপনারা কড়াইয়ের মধ্যে কোনো কিছু রান্নাবান্না করবেন দিয়ে দেবেন সামান্য লবণ আর সামান্য জলের ছিটে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে দেবেন। তারপর যদি এই কড়াইয়ের মধ্যে কোনো কিছু রান্নাবান্না করেন বা ভাজাভাজি করেন, সেক্ষেত্রে দেখবেন কড়াইয়ের তলার সাইডটা পুড়বেও না, এমনকি কালির দাগও হবে না। আর দেখতেই পাচ্ছেন রান্নাটা হয়ে গেছে, আমি এখান থেকে নামিয়ে তারপর কড়াইটি উল্টো করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে কি হয়েছে, লবণের একটা আস্তরণ হয়ে গেছে, যার কারণে কোনো কালি বা পোড়ার দাগ হয়নি। গরম থাকার কারণে জল দিয়ে দেখিয়ে দিলাম। আপনারা কি কখনো চায়ের ছাঁকনি দিয়ে বাসন মেজে দেখেছেন? চলুন দেখে নেওয়া যাক কীভাবে বাসন সাধারণত আমরা মেজে থাকি। স্ক্রাবারের মধ্যে সামান্য পরিমাণের ভিমবার সাবান বা ভিমবার জেল লাগিয়ে নিয়ে। তবে আমাদের বাড়িতে এমন কিছু কিছু বাসন থাকে যেগুলো দেখবেন আমরা বাইরেটা স্ক্রাবারের সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে নিলেও ভেতরটা কিন্তু কোনোভাবেই ঠিকভাবে পরিষ্কার করতে পারি না। যেমন গ্লাস, কাপ, কফি মগ, এগুলোর ভেতর পর্যন্ত আমাদের দেখবেন হাত যায় না, যার কারণে রেগুলার যদি এইভাবে বাসন মাজা না হয় বাসনের মধ্যে একটা দাগ পড়ে যায়, তাছাড়াও বাজে দুর্গন্ধও ছাড়তে থাকে যদি ঠিকভাবে পরিষ্কার করা না হয়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা চায়ের ছাঁকনি, ছাঁকনির যে হ্যান্ডেলটা রয়েছে তার মধ্যে স্ক্রাবারটা এভাবে মুড়িয়ে দেবেন, দিয়ে দেবেন একটা রাবার ব্যান্ড এইভাবে করে আটকে। তারপর যদি আপনারা বাসনটা মেজে নেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু বাসনের ভেতর পর্যন্ত মেজে নেওয়া হয়ে যাবে, কোনো দাগও থাকবে না, এমনকি দুর্গন্ধও থাকবে না।